যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেশের স্বার্থকে বিসর্জন দেওয়া যাবে না। কারণ এখানে আমরা যদি পলিটিক্যালি ভাবে কারো পরামর্শে চলতে চাই বা কারো প্রেসক্রিপশন নিয়ে চলতে চাই, দ্যাট উড নট বি এ গুড ডিসিশন ফর আস। বাংলাদেশের গত বেশ কিছু বছরের 1 দশকেরও বেশি সময় ধরে যে শাসন ব্যবস্থাটা চলছিল, সেই শাসন ব্যবস্থাটা আসলে মানুষের কল্যাণ কতটা নিশ্চিত করতে পেরেছে বা সেই শাসন ব্যবস্থা নিয়েই মানুষের মধ্যে একটা বড় ধরনের অস্থিরতা এবং বৈষম্য তৈরি হয়েছিল। তার ফলে সেই বৈষম্য থেকে বেরিয়ে এসে একটা এবং তার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে যেই আসলে গণ অভ্যুত্থানটা ঘটে। তো গণ অভ্যুত্থান ঘটার ফলে যেটা হলো যে তৎকালীন সরকারের পতন হলো এবং তারপরে হলো একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। তো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার ফলে তারাও কিন্তু উত্তরাধিকার সূত্রে একটা অর্থনৈতিক একটা অবস্থা পেয়েছে। তো সেইখানে যদি আপনি দেখেন, সেখানে বড় একটা চ্যালেঞ্জ ছিল যে আমাদের যে ব্যাংকিং খাত, এটা একেবারে বাজে অবস্থায় ফেলে গেছে। তারা লক্ষ লক্ষ কোটি টাকা হলো পাচার হয়েছে এবং বিভিন্ন কোম্পানি তার রাজনৈতিক ছত্রছায়াকে ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের শেল কোম্পানির নামে তারা এরন করেছে। ফলে যেটা হয়েছে যে সামগ্রিক যে আর্থিক খাত, সেটা একটা ভঙ্গুর তো দূরের কথা, সেটা আসলে সব ধরনের যে সাপোর্ট দিতে হয় অর্থনীতিতে, সেখানে একটা বড় বাধার তৈরি করছে। তো ফলে এরপরে যখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, তারপরে তারা আসলে বেসিক্যালি অর্থনীতিকে চাঙ্গা করার যেই ধরনের উদ্যোগ নেওয়ার কথা, সেই উদ্যোগ কতটা নিতে পারছে এটা প্রশ্ন সাপেক্ষ একটা বিষয়। তার চেয়ে বরং তারা যেটা করছে যে যাতে ব্লিডিং থামানো যায় সেই কাজটা তারা করেছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তারা এক ধরনের অর্থ পাচার বন্ধ করেছে, কিছু কিছু জায়গায় যাতে আরো না নিয়ে যেতে পারে সেটা বন্ধ করছে এবং একটা নতুন শঙ্কা এবং মানুষের ভিতরে এক ধরনের অনিশ্চয়তা দেখা দেয় যে রাজনৈতিক পট পরিবর্তন, কিছুদিন সরকার ছিল না, তারপরে একটা নির্বাচিত সরকার ছিল। এই সব কিছুর ফলে যেটা দেখা গেছে যে মানুষ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে নতুন বিনিয়োগ করবে, সেই বিনিয়োগে তারা আসলে দেশি কিংবা বিদেশি কোনো ধরনের বিনিয়োগকারীরা আস্থা পায়নি। অন্যদিকে আমাদের কাছ থেকে যারা ইম্পোর্ট করে, আমাদের যে ট্রেড পার্টনার্স আছে গ্লোবালি, তারা যেটা করেছে, তারাও আসলে পরিস্থিতি অবজার্ভ করতে যে এটাকে এক ধরনের স্থবিরতার মধ্যে ফেলে দিয়েছে এবং তারা অন হোল্ড রেখেছে বিভিন্ন ব্যবসায়িক ডিল বা পণ্য নেওয়া। ফলে এইটা সামগ্রিক অর্থনীতি, যেটাকে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বলা হয়, সেইটাকে আসলে নষ্ট করে দিয়েছে। এটার একটা মাল্টিপল ইফেক্ট পড়েছে আমাদের অর্থনীতিতে, যার কারণে কর্মসংস্থান বলেন, বিনিয়োগ বলেন, রপ্তানি বলেন, নতুন এর বাইরে যেও যেটা এক্সিস্টিং ব্যবসা, যেটাকে আসলে আমরা এক্সপানশন বলি, সেটাও হয় না। এর ফলে একদম টোটাল কার্যক্রমে একটা স্থবিরতা দেখা দিয়েছে। এখন এই সামগ্রিক বিষয়গুলো আসলে অর্থনৈতিক যে স্বস্তি বা অর্থনীতিতে যে একটা স্বাভাবিক অবস্থা বিরাজ করার কথা, সেইটা করেনি। গত 17 মাস অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালিয়েছেন, তারা চেষ্টা করেছেন তাদের সাধ্যমতো, কিন্তু মানুষের কনফিডেন্স যেটা ঘাটতি বা যেটা ক্ষয় হয়েছে, সেইটা পুনঃপ্রতিষ্ঠিত হয় না। ফলে এই নতুন যে নির্বাচনটা হলো, নির্বাচনের পরে এসে যারা ক্ষমতাটা নিচ্ছেন, তারা কোন প্রেক্ষাপটে নিচ্ছে দেখেন। আমরা যদি বলি, এখন আমাদের নির্বাচনের ফলাফল সবার কাছে প্রকাশিত এবং গেজেট আকারে প্রকাশিত, সে অনুযায়ী 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। তো এই প্রেক্ষাপটটা যদি আমি একটু বলি, সেখানে বলতে গেলে দেখবেন আপনি 17 বছর স্বেচ্ছা নির্বাসন যদি বলেন, সে জীবন কাটিয়ে তিনি আসলে দেশে ফিরলেন। দেশে ফেরার পরে 25 তারিখে ফিরলেন, 30 তারিখে দেখেন তার উপর এক ধরনের বড় ধরনের একটা শক চলে গেল যে তিনি তার মাতাকে হারালেন, যিনি বাংলাদেশের রাজনীতিতে আপসীন নেত্রী প্লাস 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তো এটা আসলে তার জন্য যেরকম একটা বড় শক ছিল, পুরা জাতিতেই রাজনৈতিক অঙ্গনে একটা পুরা বড় ধরনের সবার জন্য এটা শকিং নিউজ হয়। এই শকিং অবস্থায় তিনি যেখানে একটা স্বপ্ন নিয়ে দেশে ফিরেছিলেন যে উদ্ভূত পরিস্থিতিতে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বা এক নায়ক শাসন ব্যবস্থার পরিবর্তনের ফলে
যে নতুন করে দেশ গঠনে তিনি মনোনিবেশ করবেন দল গুছিয়ে, কিন্তু সেখানে সেই শখটা কিন্তু তার জন্য একটা বাধা হয়ে দাঁড়াইলো। সেই বাধাটার থেকে উত্তরণ ঘটার যখন শুরু হবে তখনই সে শখটাকে আসলে তিনি কিভাবে অ্যাবজর্ব করবেন সেটা একটা বিষয় ছিল। যাই হোক, সে সেই শখটাকে কাটিয়ে কিন্তু আসলে দল গুছিয়ে কিছুটা যতটুকু সময় পেয়েছেন তার ভিতরে তার নেতৃত্বে নির্বাচন হলো এবং সে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই আপনি জানেন যে কাল মঙ্গলবারে মন্ত্রিসভা গঠন হচ্ছে, সেখানে শপথ নেবেন এবং স্বভাবত আমাদের দেশের নিয়ম অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন। তো তিনি কিন্তু উত্তরাধিকারী সূত্রেই একটা ভঙ্গুর অর্থনীতি পাচ্ছেন, যেটা আমরা দেখলাম যে এক তো অতীতের 15 বছরের শাসন ব্যবস্থার অপশাসন, অর্থনীতিতে লুটপাট, বিভিন্ন ধরনের অর্থ পাচার, দলীয়ভাবে বিবেচনা করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদানের ফলে তো সেইটা তার জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এখন এই চ্যালেঞ্জগুলো কোথায় কোথায় রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো কিভাবে কাটিয়ে উঠবেন, এখানে একটা বিষয় কিন্তু না অর্থনীতিতে। ধরেন আপনি কর্মসংস্থান, বিনিয়োগ, রপ্তানি, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে একটা নিয়ন্ত্রণ আনা, আমাদের বৈদেশিক বন্ধু যারা আছেন, আমাদের যে গ্লোবাল ট্রেড পার্টনার্স রয়েছেন তাদের সাথে একটা সুসম্পর্ক বা যেই সম্পর্কটা কিছুদিনের জন্য হলে স্থমিত ছিল সেইটাকে পুনরুদ্ধার করাই কিন্তু তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। একদমই তাই। এবং এই যে যেমনটি বলছিলেন যে তার সামনে আসলে অনেক চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠান, বিনিয়োগ পুনরুজ্জীবিত এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য আসলে নতুন সরকার কোন কোন ধরনের পদক্ষেপ নিতে পারে এবং এগুলোর সম্ভাব্য প্রভাব আসলে কি হতে পারে? আমি যদি বলি যে এই চ্যালেঞ্জগুলো আছে তার মধ্যে প্রথম যে চ্যালেঞ্জটা ধরেন মানুষের একটা নিরাপত্তাহীনতা সবার ভিতরে কাজ করছে, সেটা হচ্ছে ব্যবসায়ী বলেন বা সাধারণ মানুষ বলেন, সব শ্রেণীর মানুষের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা, রাস্তায় বেরোনো বলেন, ঘরে অবস্থান বলেন, ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা। তো প্রথম যে কাজটা আসলে এই সরকারকে ক্ষমতায় বসার পরেই করতে হবে সেটা হলো আইন শৃঙ্খলা বাহিনীকে সুগঠিত দ্রুত সময়ের মধ্যে করে একটা মেসেজ থ্রো করা পাবলিকের কাছে, ব্যবসায়ীদের কাছে যে আমরা আমাদের এই কার্যক্রমগুলো নিয়েছি, আমরা এখন নির্বিঘ্নে আপনার রাস্তায় চলতে পারবেন, বাড়িতে থাকতে পারবেন, ব্যবসায়িক কাঠামো কার্যক্রম সব ঠিকঠাকভাবে চালাতে পারবেন। এটা তো গেল নিরাপত্তার আসপেক্টে। তারপরে যদি ব্যবসায়ের কথা বলেন, আমি কিছুগুলো কি ইন্ডিকেটরের কথা উল্লেখ করতে পারি। ধরেন রপ্তানির কথা যদি বলি, আমাদের রপ্তানিতে একটা নেতিবাচক ধারা যেটা 5 মাস ধরে চলছে, তো এটার পিছনেও কিন্তু আমাদের আস্থাহীনতা, নিরাপত্তা বিষয়গুলো জড়িত রয়েছে। তো এখানে এক পক্ষ নয়, এখানে আমাদের বৈশ্বিক পার্টনাররাও রয়েছেন, আবার হলো আমাদের লোকাল ইস্যুসগুলো রয়েছেন। তো সেই ক্ষেত্রে যেহেতু পলিটিক্যাল আনসার্টিনিটিটা নির্বাচনের মাধ্যমে ওভার হয়ে যাচ্ছে, বাকি ইনিশিয়েটিভগুলো তিনি গ্লোবালি একটা মেসেজ থ্রো করা যে আসলে আমরা ঘুরে দাঁড়িয়েছি, আমরা ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাব। সো আমাদের এই রপ্তানির বাজারগুলোতে যারা বড় বড় পার্টনার আছেন তাদেরকে যোগাযোগ করা, তাদের সাথে ডেকে কথা বলা, মন্ত্রী যারা হবেন, ইসেলফ তারেক রহমান নিজে প্রধানমন্ত্রী হয়ে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে, বিভিন্ন প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারেন, তাদেরকে একটা আশ্বস্ত করতে পারেন যে আপনারা ব্যবসা শুরু করেন। সেকেন্ড যে অ্যাসপেক্টটা বলবো যে আপনি আমাদের ব্যাংকিং সেক্টর, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের একটা ভঙ্গুর এবং একটা ক্ষয়িষ্ণু ব্যাংকিং সেক্টর পেয়েছি, যেখানে প্রায় 6.5 লাখ কোটি টাকা হয়েছে আপনার ডিফল্ট লোন, এবং এই ডিফল্ট লোনের যারা গৃহীতা তারা বড় একটা সংখ্যক বিদায়ী যে সরকারটা, যারা পতিত সরকার, তাদের অনেক মতাদর্শের ব্যবসায়ী, অনেক রাজনীতিবিদের সাথে জড়িত। এবং এই ব্যাংকিং শৃঙ্খলা না ফিরেতে পারলে আপনি অর্থনীতিকে সামগ্রিকভাবে স্থিতিশীলতা আনতে পারবেন না। এখন এই ব্যাংকিং সেক্টরটাকে কিভাবে আপনি সঠিক ধারায় ফিরিয়ে আনবেন, সেজন্য আপনাকে পলিসি মেজার্স নিতে হবে, সঠিক জায়গায় সঠিক লোকগুলোকে আপনাকে প্রতিস্থাপিত করতে হবে। কারণ টোটাল ঋণের 36% উপরে হয়েছে ডিফল্ট। সো মানুষ নতুন বিনিয়োগ করতে গেলে ঋণ লাগবে, ইম্পোর্ট করতে গেলে, ইলসি করতে গেলে সেখানে আপনাদের ঋণ দিতে হবে, মানুষকে সহায়তা দিতে হবে, সাধারণ মানুষকে ব্যাংকের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে যারা ডিপোজিটের আছে, যে না ব্যাংকগুলোতে আর টাকা পাচার হবে না, ব্যাংকে টাকা রাখলে ফেরত পাবেন, এই জিনিসটা তাকে অবশ্যই দেখাতে হবে। এর বাইরে আপনি যদি দেখেন কর্মসংস্থানের জায়গাটা যদি আমি বলি, কর্মসংস্থান কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। যেই কর্মসংস্থান অর্থাৎ দারিদ্র্যের হার আমাদের ছিল 18% বেশি, সেইটা আপনার প্রায় 37, 27, 28% মতো চলে আসছে
2025 সালের একটা সার্ভে, পিপিএসসি সার্ভে অনুযায়ী, যেখানে চরম দারিদ্র্য ছিল 5% একটু বেশি, সেটা 9% উপরে উঠে গেছে। তার মানে কি, আপনি সমাজটাকে যদি একটা সুশৃঙ্খল রূপ দিতে চান বা সমাজের থেকে অপরাধ বা সবকিছু দূর করতে চান, একটা স্থিতিশীলতা আনতে চান, মানুষকে কর্মে নিয়োজিত করতে হবে। যদি কর্মে নিয়োজিত না করতে পারেন, অপরাধ প্রবণতা বেড়ে যাবে, খুন, ছিনতাই, হত্যা, এই ধরনের কাজগুলো বাড়ার সম্ভাবনা আছে। তো সেইখানে বিনিয়োগকে যদি ভাইব্রেন্ট করতে পারেন, মানুষকে কর্মসংস্থান বাড়াতে পারেন, সেখানে রাষ্ট্রীয়ভাবে কর্মসংস্থান বাড়তে পারে, বেসরকারিভাবে, সেটা তাহলে কিন্তু তাদের এই চ্যালেঞ্জটা মোকাবেলা করা সম্ভব। তো সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের সাথে সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলতে হবে যে কি প্রক্রিয়ার মাধ্যমে গেলে ব্যবসায়ীরা ব্যবসা করবে এবং কর্মসংস্থান দ্রুত সৃষ্টি করা যাবে। এটা তো গেল একটা ইস্যু। আর একটা ইস্যু রয়েছে আপনার ইনফ্লেশন। মানুষের প্রকৃত যে মজুরি সেটা কিন্তু বাড়ে নাই, কিন্তু ইনফ্লেশন আপনি দেখেন গত মাসের ইনফ্লেশন 10% উপরে। মানুষ তার জীবিকা নির্বাহের ক্ষেত্রে যথারীতি সংগ্রাম করছে, তার আয় ব্যয়ের সামঞ্জস্য, সব চাহিদা মিটাতে পারছে না, সে একটা ভালো ফুড খেতে পারছে না, বাচ্চার স্কুলের খরচ দিতে পারতেছে না, হিমশিম খাচ্ছে। এই ইনফ্লেশনটাকে কিভাবে কন্ট্রোল করা যেতে পারে? সেখানে একটা বড় দৌরত্ব রয়েছে চাঁদাবাজি। আমাদের ফুড সাপ্লাই চেন, যেটা আমাদের যে কনজিউমার গুড সাপ্লাই চেন এবং আমাদের ডেইলি যে ভেজিটেবল সবজি যেগুলো আসে গ্রাম থেকে, সেখানে একটা বড় চাঁদাবাজ চক্র রয়েছে, একটা চাঁদাবাজি। এটা পুলিশ প্রশাসন চেষ্টা করছে, ইভেন অনেক সময় অভিযোগ শুনি যে এই চাঁদাবাজির সাথে সেই প্রশাসনও জড়িত রয়েছে। এই সিন্ডিকেশন যদি না ভাঙতে পারে, ট্রেড সিন্ডিকেশন, তাহলে আমরা এই যে আমাদের ডাবল ডিজিট যে ইনফ্লেশন, এটার থেকে বেরোতে আসতে পারবো না। দ্রুত এই ল এনফোর্সিং এজেন্সি এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করার সাথে সাথে এই সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে, যাতে মানুষের জীবন ব্যয় বা জীবনযাত্রার মানকে উন্নত করা যেতে পারে। এটা তো গেল। এর বাহিরে আপনি যদি আরও কিছু বিষয়ে দেখেন, যেটা ব্যাংকিং খাতের বাহিরে বললাম, সব জায়গাতেই কিন্তু একটা ভঙ্গুর, একটা বিশৃঙ্খল অবস্থা আছে। প্রত্যেকটা ক্রমান্বয়ে তাকে হলো আপনার ব্যবস্থা নিতে হবে, এবং সেই ব্যবস্থায় আমি বলবো, তিনি দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন না, কিন্তু বাইরে থাকার পরেও তিনি বাংলাদেশ ক্লোজলি মনিটর করেছেন। তিনি তাকেই যেহেতু রাষ্ট্রপ্রধান হিসাবে মানে আমাদের তাকেই দায়িত্ব নিচ্ছেন, তিনি দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন একজন ইয়াং, তার মা দেশের 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, বাবা রাষ্ট্রপতি ছিলেন, তার একটা রাজনৈতিক লেগাসি আছে। তো সেখানে সেই পদক্ষেপগুলোই তিনি নেবেন যেগুলো আসলে মানুষকে স্বস্তি দিবে। এই মানুষকে স্বস্তি দেওয়ার জায়গাগুলো যদি না দিতে পারে, তাহলে সামাজিক সৌহার্দ্য এবং সামাজিক যে স্থিতিশীলতা, এটা আনা খুবই কঠিন হবে। তো এই চ্যালেঞ্জগুলো ইমিডিয়েটলি মোকাবিলা করতে হবে এবং এখানে খুব শক্ত হাতে এবং সুপরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। খুব দারুণ বলছিলেন অভি ভাই। এবার একটু জানতে চাইবো যে এই যে দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে ছিল এতদিন আমাদের দেশ, এবং আরেকটু যদি বলতে চাই যে 2024 সালের গণ অভ্যুত্থানের পর কিন্তু জনগণের মধ্যে এক ধরনের ভীতি সৃষ্টি হয়েছে, বিনিয়োগে হোক বা সেটা দেশের অন্য কোনো খাতে হোক। এই যে দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতাকে তো প্রভাবিত করেছে এই ধরনের ভীতি বা রাজনৈতিক অনিশ্চয়তা। সরকার কি আসলেই আস্থা ফেরাতে পারবে? না, আস্থা তো অবশ্যই ফিরাতে পারবে কিনা সেই প্রশ্নের আগে সরকারকে ফিরাতে হবে। তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছেন, জনগণ তাকে ভোট দিয়েছে, ল্যান্ডস্লাইড ভিক্টরি বলা হচ্ছে তাকে। 300 আসনের ভিতরে 2/3 বেশি আসন পেয়েছে। তো জনগণ যাকে ভোট দিয়েছে, জনগণ যাকে দেশ চালার দায়িত্ব দিছে, সে পারবে কিনা এই প্রশ্ন করার আগে আমি প্রশ্ন করব তাকে এটা করতে হবে। যদি তিনি না করতে পারেন, তাহলে তো তাকে মানুষ ভালোবাসবে না, তাকে মানুষ ক্ষমতায় দেখতে চাবে না। আসলে ভরসার জায়গাটা ভরসা থাকবে না এবং মানুষ তাকে ক্ষমতায় দেখতেও চাবে না। মানুষের চাওয়াটা কি? সিম্পল চাওয়া। প্রথমেই আপনি যদি চিন্তা করেন, সে নিরাপদে হাঁটবে, তার চাকরি থাকবে, তার প্রতিদিনের যে দৈনন্দিন প্রয়োজন সেগুলো মেটানোর জন্য ব্যবস্থা থাকবে, এবং সে তার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে সে সঠিকভাবে প্রত্যেকটা ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নেবেন। এই পদক্ষেপগুলো যদি সে নিতে পারে, তাহলে কেন? আর এটা এমন কোনো জিনিস না বা কোনো রকেট সায়েন্স না যে এটা সম্ভব না। আপনি যদি সিন্ডিকেট ভেঙে দেন, পণ্যের দাম কমে আসবে। আপনি যদি বিনিয়োগের যে বাধাগুলো দূর করে দেন, তাহলে বিনিয়োগ বাড়বে। বিনিয়োগ বাড়লে তো কর্মসংস্থান বাড়বে। তো কর্মসংস্থান বাড়লে তো মানুষ, বেকার মানুষের মধ্যেই তো হলো আর সমস্যা থাকে। সে যখন কোনো কাজ থাকে না, তখন সে অকাজ করে।
তখন তার মাথায় খারাপ চিন্তা আসে। কর্মে নিয়োজিত থাকলে সেই লোকটা তো কখনো অপরাধ করবে না, সেই জায়গায় চিন্তা করতে হবে। আর একটা জিনিস রয়ে গেছে যেটা লং টার্মও নয়, অল্প সময়ের মধ্যে সেটাতেও মনোনিবেশ করতে হবে। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে ২৬ সালের মধ্যে আমরা কিন্তু আমাদের এলডিসি গ্রাজুয়েশন হবে। তো সেই এলডিসি গ্রাজুয়েশন কিন্তু আমাদের রপ্তানির ক্ষেত্রে একটা বড় প্রভাব রাখতে পারে। সেটা হলো যে আমরা ট্যারিফ যেটা এখন ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস এনজয় করি বিভিন্ন মার্কেটসে, সেই জায়গায় আমাদের একটা বড় প্রভাব হবে, যেটা আমাদের রপ্তানিতে প্রভাব ফেলতে পারে। আর রপ্তানিতে প্রভাব ফেলা মানে আমাদের কর্মসংস্থানের প্রভাব ফেলা। এই জিনিসটা আসলে ২৬ সালের মধ্যে গিয়ে আমরা আসলে উত্তীর্ণ হব নাকি আমরা পিছিয়ে যাব, পিছিয়ে যাওয়ার জন্য অ্যাপ্লাই করব, এই বিষয়টা দ্রুত একটা সমাধান করতে হবে। কারণ সরকারের হাতে খুব বেশি সময় থাকবে না, ক্ষমতা নেওয়ার পরে তাদের অনেকগুলো কাজ রয়েছে। সেই জায়গায় ব্যবসায়ীদের সাথে আরও একটা বিষয় রয়ে গেছে। দেখেন, এই মানুষ যে এই আন্দোলনের ফলে আজকের এই সরকার, আজকের এই নির্বাচনটা হলো, সেখানে কিন্তু মানুষের তুষ্টিটাই এবং মানুষের চাওয়া পাওয়ারগুলোর প্রতিফলন দেখতে চাবে। এই যে ফেব্রুয়ারির মাঝখানে চলে আসি, দায়িত্ব হস্তান্তর হতে হতে মার্চ চলে আসবে, তো তারপরেই দেখা যাবে জুন মাসে এসে তাদেরকে আরেকটা নতুন বাজেট দিতে হবে। ৬ লাখ ৭ লাখ কোটি টাকার একটা বাজেট গত ভরে গিয়েছে, কিন্তু গত বছরের বাজেট আসলে কতটা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে সেটা মানুষ মনে রাখবে। আবার যেহেতু একটা নির্বাচিত সরকার, এখানে মানুষ তার যে বৈষম্য এবং তার যে প্রয়োজনগুলো যেগুলো অতীতে পায়নি সেগুলোর রিফ্লেকশন দেখতে চায়। সেই বাজেটের যে রিফ্লেকশন দেখতে চায় সেটার জন্য তাকে ফান্ড মোবিলাইজ করতে হবে, রেভিনিউ জেনারেট করতে হবে। তো রেভিনিউ জেনারেট করতে গেলে আপনি যদি দেখেন যেখানে ২ লাখ ২ লাখ কোটি টাকার উপরে রেভিনিউ কালেকশনের টার্গেট রয়েছে, তার এগেইনস্টে আমাদের প্রায় ৫০ লক্ষ কোটি টাকা এখন পর্যন্ত এই চলতি সময়ের মধ্যে ডেফিসিট রয়ে গেছে। এইটা কিভাবে সে করবে? তো ডিজিটাইজেশন ইন্ট্রোডিউস করতে হবে, যেই সংস্কারগুলো আনছে সেটা আনতে হবে, ব্যবসাকে গতি দিতে হবে। ব্যবসা যত বাড়বে আমার রেভিনিউ তত বাড়বে। যদি আমি এই রেভিনিউ জেনারেশন বাড়াতে না পারি বা আমার শৃঙ্খলার মধ্যে রেখে আমি কর না বাড়াতে পারি তাহলে হবে না। সেক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ব্যক্তি খাতে প্রত্যক্ষ কর যেটা, সেইটা বাড়িয়ে শুধু যদি করা হয় মানুষের উপর প্রভাব পড়ে, সেটা দিয়ে কিন্তু সম্ভব না। প্রত্যক্ষ পরোক্ষ কর ইনস্টিটিউশনালাইজেশন করার মাধ্যমে আরো কিভাবে বাড়ানো যায়, কর জাল কিভাবে বাড়ানো যায়, এইসব বিষয়গুলোতে সাইমultaneously দিতে হবে, মানে মনোনিবেশ করতে হবে। তা না হলে আপনি ৭ লক্ষ বা ৮ লক্ষ কোটি টাকার বাজেট যদি আপনি ফান্ড করতে গিয়ে পাবেন, সরকারের বৈদেশিক সহায়তা প্লাস বিভিন্ন ধরনের যে ফান্ড আমরা পাই, বিভিন্ন প্রজেক্টের কাজ করি, সেই কাজগুলোকে দ্রুততার সাথে সমাধান করতে হবে। সমাধান বলতে আমি বলছি কমপ্লিশনে যেতে হবে। যেইগুলো অন দ্য ওয়ে আছে, প্রোগ্রেস আছে, সেগুলো শেষ করলে আমরা ফান্ডগুলো রিলিজ করতে পারবো। আমাদের যে রিজার্ভ আছে সেই রিজার্ভে আমরা কতটুকু টিকতে পারবো সেটা বুঝতে হবে। আপনাকে ইম্পোর্টের দিকে তাকাতে হবে। ইম্পোর্ট যদি ভাইব্রেন্ট না হয় তাহলে আমার লোকাল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গ্রো করবে না, লোকাল যে ডিমান্ড সেটা আমরা মিট করতে পারবো না। সো অনেকগুলোই অ্যাসপেক্ট আছে। আপনি শুধুমাত্র এক সাইড থেকে যদি কাজ করে তাহলে হবে না। আর ওনাকে বুঝতেই হবে ওনার প্রতি, অর্থাৎ এই নতুন সরকারটার প্রতি মানুষের প্রত্যাশাটা কিন্তু অনেক বড়। কারণ একটা অভ্যুত্থান এবং একটা অপ্রত্যাশিত শাসন যেটা মানুষের কল্যাণ নিশ্চিত করতে পারে না, সেটার মধ্য দিয়ে যখন একটা পরিবর্তন আসছে, স্বাভাবিকভাবেই কিন্তু তারেক রহমান বলেন বা নতুন সরকার বলেন, তার প্রতি কিন্তু একটা প্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশার জায়গায় যদি ঘাটতি হয় তাহলে কিন্তু পাবলিক যে পারসেপশন, পাবলিকের যে আস্থা, সেটা তিনি হারাতে পারেন। সেই জন্য প্রত্যেকটা জায়গায় নতুন মন্ত্রী পরিষদের জায়গায় নতুন লোক নিয়োগ দিয়ে এই সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য অবশ্যই তাকে পদক্ষেপ নিতে হবে। একদমই তাই। এবং ওইভাবে আরেকটু যদি বলি যে সরকারের কূটনৈতিক নীতি ও আন্তর্জাতিক যে সম্পর্ক, এটা পুনর্গঠন করাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং এটি দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় কিভাবে সহায়তা করতে পারে বলে আপনি মনে করেন? এখন হলো আমরা একটা গ্লোবাল ভিলেজ হিসেবে কল্পনা করি সারা পৃথিবীতে। সো এখানে আমরা সেই সামন্ততা থেকে উঠে এসে আমরা এখন চলি একে অন্যের প্রতি কিন্তু নির্ভরশীল। আমি একটা জিনিস, আমার ম্যান পাওয়ার আছে, আমি সো এটাকে দিয়ে আমি একটা পণ্য তৈরি করতে পারি, কিন্তু এটা যে ইনগ্রিডিয়েন্ট বা র মেটেরিয়ালসটাকে, সেটা কিন্তু আমার কাছে নেই। তার মানে কি আমি তার অন্য একজনের উপরে নির্ভরশীল। আবার অন্য একটা দেশ, উন্নত দেশ, তারা নিজেদের লোক নাই, তারা আমাদের কাছ থেকে পণ্যটা তৈরি করে নিচ্ছেন। আমরা কিন্তু পরস্পরের সাথে কানেক্টেড, ইন্টারকানেক্টেড। তো পররাষ্ট্রনীতিটা আসলে কি? পররাষ্ট্রনীতি হলো আপনার সাথে আমার ট্রেড রিলেশনটা কি হবে, আমার পলিটিক্যাল রিলেশনটা কি হবে, রিজিওনাল আসপেক্টে আমরা কিভাবে একত্রে থাকতে পারি,
প্রতিবেশী দেশের সাথে আমরা কিভাবে আমাদের সম্পর্ক মেনটেন করতে পারি, সেখানে আমি কিভাবে লাভবান হতে পারি, এই জিনিসগুলো। তো অতীতে যেটা হয়েছে যে আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিছুটা স্থবিরতা বা কিছুটা বায়াসনেস পরিলক্ষিত হয়েছে। হয়তো কোনো একটা ব্লকের সাথে ভালো সম্পর্ক, আবার কোনো একটা দেশের সাথে ভালো সম্পর্ক, এটার ফলে আমরা যেটা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে সাফার করেছি আমরা। ধরেন আমরা ইন্ডিয়া বলেন বা কোনো একটা স্পেসিফিক দেশ বলেন, সেখান থেকে আমরা একটা পণ্য আনতাম, সেখানে আমাদের কিছু নমনীয় নীতির কারণে তাদের কাছে আমরা অনেক সময় সংকটে পড়ে যেতাম, অথবা বেশি ট্যাক্স দিতে হয়েছে, অথবা সাপ্লাই চেইন ব্যাহত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে পররাষ্ট্রনীতিটা এমনভাবে সাজাতে হবে যাতে আমাদের যেই যেই জায়গাগুলোতে সমস্যা আছে, আমাদের ফান্ড দরকার আছে এখন, যেহেতু আমরা গত 2 বছর আসলে ওইভাবে অর্থনৈতিক কার্যক্রম ভালো ছিল না, আমাদের প্রচুর পরিমাণে টাকা বিদেশে পাচার হয়ে চলে গেছে। সো আমরা ফান্ড বাড়ানোর জন্য, ফান্ড ফ্লো যেটা ফরেন ফান্ড, সেটা বাড়ানোর জন্য আসলে কোন দেশগুলোর সাথে বাণিজ্যিক চুক্তি বা কোন দেশগুলোর থেকে আমরা বেশি বিদেশি বিনিয়োগ পেতে পারি সেটা চিন্তা করতে হবে। কারা আমাদেরকে স্বল্প সুদে, আমাদের যদি ঋণ প্রয়োজন হয় ঋণ দেবে, সেখানে বাড়তে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে আমি বলবো যে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেশের স্বার্থকে বিসর্জন দেওয়া যাবে না। কারণ এখানে আমরা যদি পলিটিক্যালি ভাবে কারো পরামর্শে চলতে চাই বা কারো প্রেসক্রিপশন নিয়ে চলতে চাই, দ্যাট উড নট বি এ গুড ডিসিশন ফর আস। কারণ আমরা অতীতে এরকম চলতে যে আমাদের যে স্বীয় ক্যাপাসিটি, আমাদের নিজস্বভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর যে একটা আকাঙ্ক্ষা, সেইটা বাধাগ্রস্ত হবে। সো ফরেন পলিসির ক্ষেত্রে আমি বলবো যে শুরুতেই ট্রেড পলিসিটাকে বড় করে দেখতে হবে, কারণ আমার ট্রেড ভাইব্রেন্ট করতে হবে, তা না হলে আমার আর্থিক অবস্থার উন্নতি ঘটবে না। আর রিজিওনালি আমরা কোন ব্লকে যাব না, সেইটাকে অনেক শক্তভাবে হ্যান্ডেল করতে হবে, কারণ পুরো পৃথিবী এখন নানা ধরনের মেরুকরণ চলছে। এই পোলারাইজেশনের যুগে যুদ্ধ লেগেই আছে, এবং অতীতে যেরকম যুদ্ধ চলতো এক বিষয়, এখন কিন্তু ট্রেড ওয়ার চলছে। এই ট্রেড ওয়ারে যাতে আমরা কোনো ব্লকের সাথে জয়েন করা বা কোনো মিস পলিসির কারণে যাতে আমরা বিপদে না পড়ে যাই। ধরেন এখন চায়না ইউএসএ যুদ্ধ চলতেছে, সেখানে আমাকে খুব সচেতনতার সাথে আগাতে হবে যে আমাকে চায়নারও দরকার আছে, কারণ চায়নার থেকে আমরা র মেটেরিয়াল আনি, আবার ইউএস আমাদের বড় এক্সপোর্ট মার্কেট। এটা কি সো ব্যালেন্সিং পাওয়ারের ক্ষেত্রে সেটা। আর যেটা হবে যে জাতীয় নিরাপত্তার একটা ব্যাপার থাকে, যেটা আসলে নেইবারিং কান্ট্রির ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে হয়, যাতে আমরা অন্য কোনো দেশের জন্য হুমকি না হই, বা আমাদের ভিতরে ইন্টারনাল কোনো কাজ যাতে অন্যদের জন্য ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়। সিমিলারলি আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, তারা যাতে আমাদের জাতীয় নিরাপত্তার কোনো ইস্যুকে হস্তক্ষেপ না করে বা আমাদের ইন্টারনাল বিষয়গুলোতে তারা নাক না গলায়, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ আমরা অতীতে দেখেছি যে ক্ষমতার ভারসাম্য, ক্ষমতায় টিকে থাকা বা কোনো কিছুর কারণে কোনো বিশেষ শক্তির সাথে হয়তো হাত মিলানো, এই যে একটা কালচার এতগুলো বছর পরে এসেও আমরা কেন নিজেদের মতো করে ভাবতে পারছি না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সো ওভারঅল যদি বলি, একটা সুসংহত বাণিজ্যিক নীতি এবং নতুন পলিটিক্যাল কালচার যে দেশের ভিতরে একটা স্থিতিশীলতা বজায় করবে, সামাজিক স্থিতিশীলতা বলবো, কেউ কারো প্রতি বৈরভাব প্রকাশ না করা, পোস্ট ইলেকশন কোনো ভায়োলেন্স নতুন করে অস্থিরতা না তৈরি করা। কারণ এর অতীতে আমরা দেখছি পোস্ট ইলেকশন ভায়োলেন্সের কারণে আমাদের ট্রেড ডিসরাপশন হতো, কিন্তু এবারই আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওই ধরনের বড় ঘটনা ঘটেনি, একটা সুষ্ঠু নির্বাচন পেয়েছি। সবকিছু মিলিয়ে আসলে তারেক রহমানের সামনে একটা বড় চ্যালেঞ্জিং সময়ে তিনি দেশে পা রাখছেন। যেই সময়ে পা রাখছেন সেই সময়টা আসলে একটা ভিন্ন ধরনের সময়, এবং তাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই পরিবর্তনটা কেন এসেছিল, সেই পরিবর্তনের যে চাওয়া, পরিবর্তন উদ্ভূত যে পরিস্থিতি, সেটাকে মাথায় রেখে যদি পলিসি থাকেন, সমস্যা থাকবে, তার সমাধানও থাকবে, কিন্তু কত সুচারু এবং সুন্দরভাবে আপনি সেটাকে সমাধান করতে পারবেন সেটাই দেখার বিষয়। এবং আমি আবারও বলতে চাই যে এইটা তার জন্য ওভারকাম করা সম্ভব হবে কি হবে না সেটা না, তাকে এটা ওভারকাম করতে হবে। ওভারকাম না করতে পারলে আমাদের গণতান্ত্রিক ধারায় উত্তরণের যে সুযোগ এবং যেই ট্রেনে আমরা উঠতে চাচ্ছি, সেটা যদি আবারও মিস হয়, তাহলে জাতি হিসেবে আমরা আবারও পিছিয়ে পড়বো, এবং আমরা কখনোই ভবিষ্যতে উন্নত দেশের স্বপ্ন দেখা সেটা আমাদের কাছে দুরূহ হয়ে যাবে।
একদমই তাই। অভি ভাই খুব দারুণ বললেন। আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত থাকার জন্য। ধন্যবাদ দর্শককেও। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।